ইউএস এর অর্থনীতি অন্যান্য দেশের অর্থনীতির তুলনায় অনেকটাই স্ট্রং। তাই যুগ যুগ ধরে ইউএসএতে থাকতে আসার বা বলতে পারো কাজ করতে আসার উন্মাদনা লক্ষ লক্ষ মানুষের মধ্যে আজও বর্তমান। বহু মানুষের মনে ভিসা রিলেটেড বহু প্রশ্ন। আমার পূর্বের ভ্লগে অনেকেই কমেন্ট করে এটা জানতে চেয়েছো যে ইউএসএতে কিভাবে আসতে পারি, কিভাবে এখানে সেটেল হওয়া যায়, আর এই দেশে আসতে কত টাকাই বা খরচা। এক লাইনে তো আর এই উত্তরগুলো দেওয়া পসিবল না। তাই আজকের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোন কোন ভিসাতে তোমরা ইউএসএতে এসে ওয়ার্ক পারমিট পেতে পারো বা কাজ করতে পারো। কারণ অন্যান্য দেশের মতো ইউএসএও সবাইকে ভিজিটর ভিসা প্রোভাইড করে, যেটা হচ্ছে B1 আর B2। কিন্তু এই ভিসাতে তোমরা শুধুমাত্র ইউএসএতে আসতে পারবে, কিন্তু কোনো ওয়ার্ক পারমিট পাবে না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। তুমি যখন অন্য কোনো দেশের নাগরিক, তখন ইউএসএতে ঢোকার জন্য বা ডকুমেন্টেড ইমিগ্রেন্ট হওয়ার জন্য তোমাকে প্রপার ওয়েতে ভিসা অ্যাপ্লাই করতে হবে। তাই আজকের ভিডিওর ফার্স্ট টপিক হলো কোন কোন ভিসাতে তুমি ইউএসএতে এসে ওয়ার্ক পারমিট বা কাজ করতে পারো। আর এই ভিডিওর সেকেন্ড পার্টে ডিসকাস করব যে লোকে এখানে এসে পার্মানেন্টলি কি করে সেটেল হয়। তাই প্রথমেই বলি F1 ভিসার কথা বা স্টুডেন্ট ভিসা। যখন ধরো তুমি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাবে, তার আগে তোমাকে ফুল টাইম কোনো কোর্সে এনরোল হতে হবে এই ইউএস এর যে কোনো রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউটে। F1 ভিসাতে থাকাকালীন তোমরা অন ক্যাম্পাস যে কোনো জব করতে পারো, আর এছাড়াও 20 ঘন্টার কমে যে কোনো পার্ট টাইম জবও করতে পারো। আর কোর্স শেষ হওয়ার পর তো তোমার স্কিলের উপর ডিপেন্ড করে তুমি এখানে চাকরি খুঁজবে। কিন্তু আরেকটা যেটা ক্যাচ আছে এখানে, সেটা হলো যে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে তোমাকে তোমার ভিসাটা কনভার্ট করতে হবে F1 থেকে H1B ভিসাতে। এই কনভার্জন প্রসেসটা কি আদৌ ইজি? এটা আমি একটু পরে বলছি। তার আগে বলি H1B ভিসার কথা। আইটি সেক্টর বা অন্যান্য যে কোনো সেক্টর থেকে এই ভিসাতেই সাধারণত সবাই ইউএসএতে ওয়ার্ক পারমিটে আসে। এই ভিসাতেই প্রথমে 3 বছরের আর তারপরে আবার 3 বছরের এক্সটেনশনে লোকে ইউএসএতে কাজ করার সুযোগ পায়। তবে এখানে বলে রাখি যে H1B ভিসাটা হচ্ছে পুরোটাই একটা লটারি প্রসেস। প্রতি বছর 7 থেকে 8 লাখ লোক এই H1B ভিসার জন্য অ্যাপ্লাই করে। তবে পুরো ইউএস এর সব জায়গা মিলিয়ে মাত্র 65,000 লোক, মানে পুরো 10%ও নয়, তাদের H1B ভিসা অ্যাকসেপ্টেড হয় লটারিতে। এই H1B ভিসা হচ্ছে একটা স্পন্সর্ড ভিসা বাই দ্য ক্লায়েন্ট কোম্পানি। ক্লায়েন্টের দরকার, তাই তোমাকে দেশ থেকে তুলে আনছে এই দেশে কাজ করানোর জন্য। আরেকটা যে ভিসাতে তুমি ইউএসএতে আসতে পারো সেটা হলো J1 ভিসা। মেনলি যারা রিসার্চ স্কলার, তারা ইউএস এর কোনো ইউনিভার্সিটির প্রফেসরের থেকে গ্রান্ট পেলে, তাহলে সেই ইউনিভার্সিটি সেই রিসার্চারকে বা স্কলারকে স্পন্সর করে যে তারা ইউএসএতে এসে রিসার্চ করুক, তখন এই ভিসা সে অ্যাপ্লাই করতে পারে। J1 ভিসার এক্সটেনশন হচ্ছে 5 বছর, আর তারপর একটা ম্যান্ডেটরি রুল আছে যে 5 বছর পর রিসার্চার বা স্কলারকে দেশে ফিরে গিয়ে 2 বছর থাকতে হবে, তারপর আবার সে ইউএসএতে আসার জন্য এলিজিবল হবে। F1, H1B, J1 এইসব ভিসার কথা তো তোমাদের বললামই। আরেকটা লাস্ট যে ভিসার কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আইটি সেক্টর থেকে ভাস্টলি রেজ হয়, সেটা হলো L1A আর L1B। মেইনলি কোনো কোম্পানির এক্সিকিউটিভস এবং ম্যানেজার্সরা L1A ভিসা ইউজ করে থাকে কোনো ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারের জন্য। এছাড়াও L1B ভিসা মেনলি সেই সব এমপ্লয়িরা ইউজ করতে পারে যাদের কোনো স্পেশালাইজড স্কিল আছে, যেটা ইউএস এর লোকের মধ্যে খুবই কম পাওয়া যায়। L1A ভিসাতে টোটাল 7 বছর ইউএসএতে থাকা যায়।
তবে প্রথমে H1B ভিসার মতো এই ভিসাতেও 3 বছরের জন্যই ভিসা পাওয়া যায়, তারপর আবার 2 বছরের এক্সটেনশন অ্যান্ড আবার ফার্দার 2 বছরের এক্সটেনশন, ইন টোটাল 7 বছর এই ভিসাতে থাকা যায়। আর এবার বলি L1B ভিসার কথা। L1B ভিসাতে টোটাল 5 বছর থাকা যায়। প্রথমে 3 বছরের ভিসা পাওয়া যায় আর তারপর আবার আরও 2 বছরের ভিসা পাওয়া যায়। L1 ভিসাতে আর একটা যেটা বড় সুবিধা সেটা হলো L1-এর যে ডিপেন্ডেন্টরা তারা ইউএসএতে প্রথম দিন থেকেই কাজ করার সুযোগ পায়, যেটা একটা অনেক বড় বেনিফিট এখানে সার্ভাইভ করার জন্য। তোমাদের মধ্যেই একজন আমার লাস্ট একটা ব্লগে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে 3-4 বছর আইটি সেক্টরে কাজ করার পর ইউএসএতে কিভাবে সেটেল হওয়া যায়। তার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এই এতক্ষণ পর্যন্ত যতগুলো ভিসার কথা আমি বললাম, মানে F1, H1B, L1, তো এই সব কটা ভিসাই তুমি নিজের জীবনে অপ্ট করতে পারো টু কাম ইউএসএ অ্যান্ড টু মেক আ গ্রেট ক্যারিয়ার। কোন কোন ভিসাতে তুমি ইউএসএতে ওয়ার্ক পারমিট পেতে পারো সেগুলো তো ইন ডিটেইলসে তোমাদের সাথে শেয়ার করলামই, কিন্তু এবার বলি যে এখানে সেটেল কিভাবে হবে। প্রতিটা আলাদা আলাদা ভিসাতে ইউএসএতে এসে পার্মানেন্টলি সেটেল হওয়ার প্রসেসটা একে অপরের থেকে একেবারেই ডিফারেন্ট। কোনো কোনো ভিসার ক্ষেত্রে এই পার্মানেন্ট সেটেল হওয়ার প্রসেসটা অনেকটাই ইজি, আবার অ্যাট দ্য সেম টাইম এই পার্মানেন্ট সেটেলমেন্টের প্রসেসটা অন্য কারোর ক্ষেত্রে ডিফিকাল্ট। পুরোটাই ডিপেন্ড করছে সার্কামস্ট্যান্সেসের ওপরে। আজ উইকডেজ, তাই কস্টকো এক তো ফাঁকা ফাঁকা লাগছে, আর সকাল থেকে মর্নিং ওয়াকের পরে আমাদের খাওয়া দাওয়া আর দুপুরে রান্না এই সবগুলো সেরে এখন এসেছি কস্টকোতে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য। তো আজকের ভ্লগে আমি তোমাদের সাথে এটাও শেয়ার করব যে আমরা ইন জেনারেল কস্টকো থেকে কি কি কিনি। মানে তোমরা তো সবাই জানোই যে কস্টকো একটা হোলসেল মার্কেট, আর যাই এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই এরই মধ্যে কোন কোন জিনিসগুলো আমরা প্রায় 2 সপ্তাহ অন্তরই কস্টকো থেকে কিনে নিয়ে যাই সেগুলোও তোমরা দেখতে থাকো আর বাকি গল্পটাও শুনতে থাকো। প্রথমেই তোমাদের বলছিলাম না যে F1 ভিসাটা H1B ভিসাতে কনভার্ট করা কি ইজি প্রসেস, তো সেটাই এবার ডিটেলসে ডিসকাস করি। এই যে ইউএস গভর্নমেন্ট প্রত্যেক বছর 65,000 H1B ভিসা প্রোভাইড করছে, সেটা হলো ক্যাপ বেসড ভিসা। কিন্তু অপরদিকে আবার নন ক্যাপ বেসড ভিসাও আছে। 20,000 H1B ভিসা হলো নন ক্যাপ বেসড ভিসা, যেটা ইউএস গভর্নমেন্ট প্রত্যেক বছর প্রোভাইড করে থাকে, আর এগুলোকে তোমরা বলতে পারো কোটার ভিসা। কিছু অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনের কাছে এই নন ক্যাপ ভিসা প্রোভাইডিংয়ের লাইসেন্স থাকে। তারা চাইলে খুব ইজিলি তোমার ভিসা কনভার্ট করে F1 থেকে H1Bতে করে দিতে পারে। তার জন্য তোমাকে কোনো লটারি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় না। তবে বেশিরভাগ কোম্পানি এটা প্রথম দিকে করে দিতে চায় না, কারণ তারা মনে করে যে একজন F1 ভিসা যে স্টুডেন্ট সে কোম্পানিটাকে ইউজ করছে তার ভিসা আপগ্রেডেশনের জন্য বা ইউএসএতে তার এক্সটেনশনের জন্য। তবে ইউএসএতে হায়ার স্টাডিজ করার পর ইউএসএর কোনো কোম্পানিতে জব অপরচুনিটি পেয়ে ঢুকে গেলে তারা ইন জেনারেল আর কোনোদিনই দেশে ফিরে যায় না, কারণ কোম্পানি থেকেই H1B ভিসা কনভার্জন বা তার পরবর্তী প্রসেস জিসির জন্য মানে গ্রিন কার্ডের জন্য সেগুলো অটোমেটিক্যালি ইনিশিয়েট হয়েই যায়। তবে সেখানে হয়তো কোম্পানির সাথে কিছু ক্লজ থাকে যে এত বছরের বন্ড বা কিছু। তবে অ্যাট প্রেজেন্ট ইউএসএর চাকরির বাজার খুবই খারাপ যাচ্ছে, কিন্তু তাও প্রত্যেক বছর বহু হাজার হাজার লাখ লাখ মানুষ এই দেশে আসছে, এস্টাবলিশড হচ্ছে।
তো সেই বিষয়ে ভয় পেলে চলবে না। এরপর বলি কোনো রিসার্চার বা স্কলারের কথা। তারা যেহেতু অনেক নলেজ এই দেশে নিয়ে আসছে আর এই দেশের নেক্সট জেনারেশন ডেভেলপমেন্টে তাদের অনেক বড় হাত থাকবে, তাই তাদের ভিসা কনভার্জনে খুব একটা কিছু সমস্যা হয় না, আর তারাই বেশি দিনের জন্য ইউএসএতে পার্মানেন্টলি থেকে যায়। আর লাস্ট অফ অল বলি H1B ভিসার কথা। H1B ভিসাতে 6 বছর এখানে থাকার মধ্যে যদি কেউ I-140 একটা ফর্ম আছে সেটা অ্যাপ্লাই করে ফেলে, তাহলে জিসির যে প্রসেসিং সেটা শুরু হয়ে যায়। আর জিসির প্রসেসিং একবার শুরু হয়ে গেলে তাকে আর দেশে ফিরে যেতে হয় না। তবে তুমি যে কোম্পানি থ্রু দিয়ে ইউএসএতে এসেছো সেই কোম্পানি যদি তোমার I-140টা রেজ না করে, তাহলে কিন্তু আবার ভিসা শেষ হয়ে গেলে সে H1B ভিসাতেও দেশে ফিরে যেতেই হয়। আর একটা যে ভিসার কথা আমি প্রথমেই বলেছিলাম L1A অ্যান্ড L1B, এর মধ্যে L1A ভিসা জিসিতে কনভার্ট করা খুবই ইজি অ্যান্ড খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যারা L1B ভিসাতে ইউএসএতে আসে তাদের একটা টাইম পর দেশে ফিরে যেতেই হয়। তাই যদি কেউ L1B ভিসাতে ইউএসএতে আসে আর সে যদি তার L1 ভিসাটাকে H1Bতে কনভার্ট করতে না পারে, তাহলে তাকে আলটিমেটলি দেশে ফিরে যেতেই হয়। তো এই ছিল আজকের ভিসার ইতিবৃত্তান্ত। তো আমি যতটুকু জানি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও আরও হয়তো অনেক রকমের ভিসা আছে, তো সেইগুলো নিয়ে আমি অত ডিটেলসে ডিসকাস করিনি, কারণ সেই ব্যাপারে আমার অতটা নলেজ নেই। আজ কস্কো থেকে বাড়ি এসে রাত্রিবেলা একটা চিকেন কাবাব বানিয়েছি। এটা একটা ইউটিউব চ্যানেল থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। তো রাতের খাবারটা আজকে জমে গেল। আশা করি আজকের এই ব্লগটা থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় অনেক ইনফরমেশন পেয়ে থাকবে। আমার নেক্সট ব্লগে আমি ইউএস ভিসার ইন্টারভিউ প্রসেস আর ইন্টারভিউতে কীরকম ধরনের প্রশ্ন করে সেটা নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে। তো তোমাদের ভিসা রিলেটেড যদি আরও কোনো কোয়ারি থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি আবার চেষ্টা করব সেগুলো ক্ল্যারিফাই করার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।